আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলা আনন্দ পাঠ বইয়ের ৬ পৃষ্ঠা আলাউদ্দিনের চেরাগ এই গল্পটা আমি তোমাদেরকে পড়াবো। তোমরা যারা আগের ভিডিওটা দেখো নাই তোমরা দেখে আসবা। এরপরে তোমাদের যদি এই কোনো কোশ্চেনের প্রয়োজন হয় তোমরা কমেন্ট বক্সে লিখবা, আমি অবশ্যই সেই অ্যান্সারগুলো দিয়ে দিব। আলাউদ্দিনের চেরাগ এটা হলো হুমায়ুন আহমেদের লেখা। খুব মজার একটা লেখা, খুবই সুন্দর, তোমাদের শুনতে ভালো লাগবে। দেখো, চেরাগ মানে কি জানো? চেরাগ মানে হলো বাতি বা প্রদীপ। হ্যাঁ, আলাউদ্দিনের প্রদীপ। আমরা কিন্তু ওই যে আলাউদ্দিনের চেরাগ বলতে আরব দেশে একটা গল্প আছে, সেই গল্পে একটা বিশেষ চেরাগের কথা বলা আছে। হ্যাঁ, ল্যাম্প, তোমরা আলাদিন ম্যাজিক ল্যাম্প, ঘষা দিলে দৈত্য বেরোয় আসে। সেই দৈত্যের মানে চেরাগের মালিক সেই সেই ল্যাম্পটা যার থাকে, যার কাছে থাকে, সে সে- সে কিন্তু সেই দৈত্যের মালিক হয় এবং দৈত্য কিন্তু মালিকের ইচ্ছা পূরণ করে। এখানে হলো চেরাগের মালিক ছিল কে? সেই চেরাগের মালিক ছিল কিন্তু আমরা গল্পের মধ্যে দেখেছি আলাউদ্দিন নামে একটা ছেলে ছিল। এখানে সেই আলাউদ্দিনের চেরাগের সাথে লেখক আমাদের এই দেশের একজন শিক্ষকের সম্পর্কে এখানে খুব সুন্দর একটা মজার লেখা মিলিয়ে লিখেছেন তিনি। নান্দিনা পাইলট হাই স্কুলের অঙ্ক শিক্ষক নিশানাথ বাবু কিছুদিন হলো রিটায়ার করেছেন। তার মানে এই নান্দিনা পাইলট হাই স্কুলের শিক্ষক তিনি হলেন নিশানাথ বাবু। তো কিছুদিন হলো তিনি রিটায়ার করেছেন। শিক্ষকের নাম কি ছিল? নিশানাথ বাবু। তিনি রিটায়ার করেছেন, মানে চাকরি থেকে অবসর নিয়েছেন। রিটায়ার মানে চাকরি শেষ হওয়ার পর অবসর নেয়, ইংরেজিতে বলে রিটায়ার। হ্যাঁ, অবসর নেওয়া। আরো বছর খানেক চাকরি করতে পারতেন কিন্তু করলেন না। চাইলে তিনি আরেক বছর চাকরি বাড়ায় করতে পারতেন, কিন্তু তিনি করলেন না, কারণ দুটো চোখেই তার ছানি পড়েছে। চোখে ছানি পড়েছে। ছানি পড়া মানে এক ধরনের রোগ, চোখে এক ধরনের রোগ। মানে চোখের উপর হালকা একটা আবরণ পড়ে, যার কারণে দৃষ্টিশক্তি কমে যায়। মানে মানুষ ঠিকঠাক দেখতে পারে না। পরিষ্কার কিছু দেখেন না। ব্ল্যাকবোর্ডে নিজের লেখা নিজেই পড়তে পারেন না। এজন্য তিনি চাকরিটা ছেড়ে দিয়েছেন। আরেক দিকে ম্যাথ শিক্ষক, বোর্ডে অনেক কিছু লিখতে হয়। তো নিশানাথ বাবুর ছেলে-মেয়ে কেউ নেই। একটা মেয়ে ছিল, খুব ছোটবেলায় টাইফয়েডে মারা গেছে। তার মানে একটা মাত্র মেয়ে ছিল। সে মেয়েটা টাইফয়েডে মারা গেছে। তাহলে নিশানাথ বাবুর মেয়ে কি কোন রোগে মারা গেছে? টাইফয়েড রোগে মারা গেছে। তার স্ত্রী মারা গেছে গত বছর। আবার স্ত্রীও মারা গেছে গত বছর। এখন তিনি একা একা থাকেন। তার বাসা নান্দিনা বাজারের কাছে। নান্দিনা বাজারের কাছে তার বাসা, সেখানে তিনি থাকেন। পুরানা আমলের কামরার একটা পাকা দালানে তিনি থাকেন। অনেক পুরান আমলের, অনেক আগের যুগের ২ রুমের ২ কামরা, মানে ২ রুমের একটা দালানে থাকেন, পাকা দালানে থাকেন। কামরা দুটির একটি পুরানো লক্কর জিনিসপত্র দিয়ে ঠাসা। মানে তার ২ রুম, এক রুমের মধ্যে যত পুরানো লক্কর জিনিস মানে ব্যবহারের অযোগ্য জিনিস, হ্যাঁ? অযোগ্য অদরকারি জিনিস, এগুলো দিয়ে ঠাসা। ঠাসা মানে ভর্তি করে রাখা, গাদাগাদি করে রাখা আরকি। তার নিজের জিনিস নয়, এগুলো সব বাড়িওয়ালার জিনিস। মানে নিজের বাসায় নিজের রুম ভাড়া নিয়ে থাকে, বাড়িওয়ালা জিনিস রাখে। ভাঙ্গা খাট, ভাঙ্গা চেয়ার, পেতলের তলা নেই কিছু। ভাঙ্গা খাট, ভাঙ্গা চেয়ার, আবার পেতলের তলা নেই এরকম কিছু ডেকসি। ডেকসি মানে রান্নার পাত্র, তলা নেই এরকম ভাঙ্গা পেতলের। হ্যাঁ, আগের যুগে যে পেতলের ছিল, পিতল যেটা বলি আমরা, কাঁসা পিতল, এরকম কিছু ডেকসি, বাসন কোসন। তো বাড়িওয়ালা নিশানাথ বাবুকে প্রায় বলেন, এইসব জঞ্জাল দূর করে ঘরটা আপনাকে পরিষ্কার করে দিব, কিন্তু শেষ পর্যন্ত করেন না। মানে বাড়িওয়ালা বলে যে ঠিক আছে, আপনাকে জঞ্জালগুলো দূর করে দিব, হ্যাঁ, দিয়ে সুন্দর করে দিব রুমটা, কিন্তু করেন না শেষ পর্যন্ত। তাতে নিশানাথ বাবুর খুব একটা অসুবিধাও হয় না, কারণ পাশে একটা হোটেলে তিনি খাওয়া দাওয়া সারেন। মানে তার তো বাসায় রান্না বান্না নাই, তিনি একটা হোটেলে খাওয়া দাওয়া করেন। বিকেলে নদীর ধারে একটু হাঁটতে যান। সন্ধ্যার পর নিজের ঘরে এসে চুপচাপ বসে থাকেন। তার একটা কেরোসিনের স্টোভ আছে। স্টোভ মানে চুলা, এক ধরনের চুলা। মানে জ্বালানি হিসেবে কেরোসিন দেওয়া যায়, মানে কেরোসিন দিয়ে রান্না করে, কেরোসিনের স্টোভ বলে। স্টোভ ইংরেজি শব্দ। রাতের বেলা চা খেতে ইচ্ছা হলে স্টোভ জ্বালিয়ে নিজেই চা বানান। জীবনটা তার বেশ কষ্টেই যাচ্ছে, তবে তা নিয়ে নিশানাথ বাবু মন খারাপ করেন না। মনে মনে বলেন, আর অল্প কটা দিনই তো বাঁচবো, একটু না হয় কষ্ট করলাম। আমার চেয়ে বেশি কষ্টে কত মানুষ আছে, আমার আর আবার এমন কি কষ্ট। তার মানে আসলে খুব ভালো মনের মানুষ ছিলেন এই নিশানাথ বাবু। একদিন কার্তিক মাসের সন্ধ্যাবেলায় নিশানাথ বাবু তার স্বভাব মতো সকাল সকাল রাতের খাওয়া সেরে নিয়ে বেড়াতে বেরোলেন। মানে তিনি একদিন কার্তিক মাসের সন্ধ্যাবেলায় তার সব নরমাল স্বভাব মধ্যে তিনি একটু আগে ভাগে, সকাল সকাল বলতে বোঝাচ্ছে সন্ধ্যাবেলায়, কিন্তু এটা সকাল না, মানে সন্ধ্যাবেলা দ্রুত তাড়াতাড়ি খেয়ে নিলেন, সেরে নিয়ে বেড়াতে বেরোলেন। খাবার সেরে তিনি বেড়াতে বেরোলেন। নদীর পাশের বাঁধের উপর দিয়ে অনেকক্ষণ হাঁটলেন। তিনি নদীর পাশের বাঁধের উপর দিয়ে অনেকক্ষণ হাঁটলেন। চোখে কম দেখলেও অসুবিধা হয় না, কারণ
গত ২০ বছর ধরে এই পথে তিনি হাঁটাহাঁটি করছেন। মানে তিনি অনেকক্ষণ বাঁধের উপর দিয়ে হাঁটলেন। বাঁধ নদীর যে পাশে যে বাঁধ থাকে, বেড়িবাঁধ। তো নদীর পাড় যেন ভেঙে না যায় এরকম বাঁধ বলে। তো আজ অবশ্য একটু অসুবিধা হলো। কারণ তার চটির একটা পেরেক উঁচু হয়ে গেছে। মানে এই হাঁটতে গিয়ে তার চটি মানে চামড়ার তৈরি পাতলা জুতা বা স্যান্ডেল যেগুলো, চটি স্যান্ডেল। সেটা একটু পেরেক ঢুকে গেছে। পেরেক ঢুকা উঁচু হয়ে গেছে। পায়ে লাগছে আরকি পেরেকটা। হাঁটতে পারছেন না। তিনি সকাল, সকাল বাড়ি ফিরলেন। তার শরীরটাও আজ খারাপ। চোখে যন্ত্রণা হচ্ছে। বাঁ চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। আবার বাম পাশের চোখ দিয়ে পানি পড়তেছে। বাড়ি ফিরে তিনি খানিকক্ষণ বারান্দায় বসে রইলেন। রাত ৯টার দিকে তিনি ঘুমোতে যান। ৯টা বাজতে ৯টা মানে ৯টা আরকি। ৯টা বাজতে এখনো অনেক দেরি। সময় কাটানোটাই তার এখন সমস্যা। তার মানে সময় পার হওয়াটাই তার মূল সমস্যা ছিল। কারণ সময় কাটে না। কিছু একটা কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারলে হতো। কিন্তু হাতে কোনো কাজ নেই। মানে বসে থাকা ছাড়া কিছু করার নেই। চটি উঁচু হয়ে থাকা পেরেকটা ঠিক করলে কেমন হয়? তিনি চিন্তা করলেন ঠিক আছে তাহলে কাজ যেহেতু নাই তাহলে আমি কি করি আমার জুতার ভিতরে যে পেরেক ঢুকছে এটা একটু ঠিক করি। কেমন হয়? কিছুটা সময় তো কাটে। তিনি চটি হাতে নিয়ে ঘরে ঢুকলেন। হাতুড়ি জাতীয় কিছু খুঁজে পেলেন না। মানে খুঁজতেছিলেন হাতুড়ি জাতীয় কিছু যে এটা বের করবেন জুতা থেকে। ওই যে জঞ্জাল রাখার যে একটা রুম ছিল, হ্যাঁ? এই জঞ্জাল রাখার ঘরটিকে উকি দিলেন। তার মানে এই যে জিনিসপত্র রাখা, যে বিভিন্ন ধরনের অদরকারি জিনিসপত্র যেখানে রাখা ছিল জঞ্জাল, সেখানে তিনি উকি দিলেন। রাজ্যের জিনিস সেখানে। কিন্তু হাতুড়ি বা তার কাছাকাছি কিছুই নেই। মন খারাপ করে বের হয়ে আসছিলেন। হঠাৎ দেখলেন ঝুড়ির ভেতরে এক গাদা জিনিসের মধ্যে একটা লম্বাটে ধরনের কি যেন একটা দেখা যাচ্ছে, হ্যাঁ? ঝুড়ির মধ্যে এক গাদা অনেক কিছু জিনিস আছে, একটা লম্বা টাইপের কিছু একটা। তিনি জিনিসটা হাতে নিয়ে জুতার পেরেকে বাড়ি দিতেই অদ্ভুত কাণ্ড একটা ঘটে গেল। কি হলো? তার মানে তিনি জিনিসটা নিয়ে জুতার পেরেকে বাড়ি দিছে। এই সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। কালো ধোঁয়ায় ঘর ভর্তি হয়ে গেল। মানে কালো কালারের ধোঁয়া দিয়ে পুরা রুম ভরে গেছে। তিনি ভাবলেন এটা মনে হয় চোখের গন্ডগোল। তখন তিনি তো চোখে কম দেখেন। চোখ দুটো বড় যন্ত্রণা দিচ্ছে। কিন্তু না, চোখের গন্ডগোল না। কিছুক্ষণের মধ্যে ধোঁয়া কেটে গেল। নিশানাথ বাবু অবাক হয়ে শুনলেন। মেঘ গর্জনের মতো শব্দে কে যেন বলছে, "আপনার দাস আপনার সামনে উপস্থিত। মে আয়া গেয়া।" হ্যাঁ? মানে জিন আইসা পড়ছে। ঠিক আছে? দৈত্য এসে হাজির হয়ে গেছে। আলাউদ্দিনের আমরা আশ্চর্য প্রদীপের মধ্যে ল্যাম্পের মধ্যে দেখেছি না দৈত্য বের হয়ে আসে? এরকম একটা বিশাল দৈত্য বের হয়ে আসছে। হুকুম করুন এক্ষুনি তালিম হবে। মানে হুকুম করলে তালিম হবে। তালিম মানে শিক্ষা, উপদেশ বোঝায়। তো এখানে হুকুম বা উপদেশ পালন করা অর্থে ব্যবহার করা হয়েছে। মানে আপনি হুকুম করুন, আমি এখনই এটা পালন করব। নিশানাথ বাবু কাঁপা গলায় বললেন, কে? কে কথা বলে? জনাব আমি আপনার ডান দিকে বসে আছি। ডান দিকে ফিরলেই আমাকে দেখবেন। নিশানাথ বাবু ডান দিকে ফিরতে তার গায়ে কাঁটা দিল। পাহাড়ের মতো কি একটা যেন বসে আছে। কিসের মতো? পাহাড়ের মতো। মাথা প্রায় ঘরের ছাদে গিয়ে লাগছে। এত বড় মাথাটা মনে হয় ছাদে লেগে আছে। নিশ্চয়ই চোখের ভুল। তিনি ভাবলেন এটা মনে হয় চোখের ভুল। নিশানাথ বাবু ভয়ে ভয়ে বললেন, বাবা তুমি কে? চিনতে পারলাম না তো। কি বলে সম্বোধন করছে? বাবা। বাবা তুমি কে? চিনতে পারলাম না তো। আমি হচ্ছি আলাউদ্দিনের চেরাগের দৈত্য। সেই আলাউদ্দিনের চেরাগ যে ল্যাম্প আছে, বাতি, তার ওইখানকার আমি দৈত্য। আপনি যে জিনিসটা হাতে নিয়ে বসে আছেন, এটা হচ্ছে সেই বিখ্যাত আলাউদ্দিনের চেরাগ। মানে আপনার হাতে যেটা ছিল আরকি, এটাই হলো আলাউদ্দিনের যে ম্যাজিক ল্যাম্প আছে, সেই ম্যাজিক ল্যাম্প। বলো কি? নিশানাথ বাবু বলতেছে, বলো কি? সত্যি কথাই বলছি জনাব, দৈত্য বলতেছে। দীর্ঘদিন এখানে ওখানে পড়েছিল। কেউ ব্যবহার জানে না বলে ব্যবহার হয়নি। ৫,০০০ বছর পর আপনি ১ম ব্যবহার করলেন। এখন হুকুম করুন। মানে সেই বাতি নাকি সেই ল্যাম্পটা নাকি কেউ ব্যবহার করে নাই। ৫,০০০ বছর পর নিশানাথ বাবু মানে এটা ঘষা দিছে একটু। এখন হুকুম করুন। কি হুকুম করব? নিশানাথ বাবু বলল। এবার দৈত্য বলতেছে, আপনি যা চান বলুন, এক্ষুনি নিয়ে আসবো। কোন জিনিসটা আপনার প্রয়োজন? নিশানাথ বাবু বলতেছে, আমার তো কোনো জিনিসের প্রয়োজন নাই। আমার কিচ্ছু লাগবে না। চেরাগের দৈত্য চোখ বড় বড় করে অনেকক্ষণ নিশানাথ বাবুর দিকে তাকিয়ে রইল। তারপর গম্ভীর গলায় বলল, জনাব আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? তার মানে সে গম্ভীর গলায় বলল যে তাকে ভয় পাচ্ছে কিনা। প্রথমে পেয়েছিলাম, এখন পাচ্ছি না। তোমার মাথায় ওই দুইটা কি? নিশানাথ বাবু বললেন, শিং নাকি এগুলো তোমার মাথায়? এবার দৈত্য বলতেছে, জি শিং। এবার নিশানাথ বাবু বলল, বিশ্রী দেখাচ্ছে এগুলো। চেরাগের দৈত্য মনে হলো একটু বেজার হয়েছে। সে মনে হয় একটু বেজার হয়েছে, মন খারাপ হয়েছে এটা শুনে। মাথার লম্বা চুল দিয়ে সে শিং দুটো ঢেকে দেবার চেষ্টা করতে করতে বলল, এখন বলুন কি চান?
বললাম তো, নিশানাথ বাবু বলতেছে, বললাম তো কিছু চাই না। দৈত্য বলতেছে, আমাদের ডেকে আনলে কোন একটা কাজ করতে দিতে হয়। কাজ না করা পর্যন্ত আমরা চেরাগের ভিতর ঢুকতে পারি না। তার মানে কাজ না করা পর্যন্ত দৈত্য সেই ল্যাম্পের ভিতর ঢুকতে পারবে না। অনেক ভেবেচিন্তে নিশানাথ বাবু বললেন, আমার চটির পেরেকটা ঠিক করে দাও। তার মানে তার চটির যে পেরেক এইটা ঠিক করে দিতে বলছে। অমনি দৈত্য আঙ্গুল দিয়া প্রচন্ড চাপ দিয়ে পেরেকটা ঠিক করে বলল, এখন আমি আবার চেরাগের ভিতর ঢুকে যাব। যদি আবার দরকার হয় চেরাগটা দিয়ে লোহা বা তামার উপর খুব জোরে বাড়ি দিবেন। আগে চেরাগ একটুখানি ঘষলেই আমি চলে আসতাম, এখন আসি না। কারণ চেরাগটা আর কি পুরনো হয়ে গেছে, হ্যাঁ, পুরনো হয়ে গেছে তো তাই এজন্য কোনো কিছুর উপর বাড়ি দিতে হয়। নিশানাথ বাবু এটাকে বাড়ি দিয়েছিল এই জন্য বের হইতে পারছিল। ও আচ্ছা, চেরাগের ভিতরেই তুমি থাকো, নিশানাথ বাবু বলল। এবার দৈত্য বলতেছে জি। নিশানাথ বাবু বলল, তাহলে তুমি করো কি? দৈত্য বলতেছে ঘুমোই। তাহলে জনাব আমি এখন যাই, এই কথা বলে চলে গেল। বলতে বলতে সে ধোয়া হয়ে চেরাগের ভিতর ঢুকে গেল। ধোয়া হয়ে আবার চেরাগের ভিতর ঢুকে গেল। নিশানাথ বাবু স্তম্ভিত হয়ে দীর্ঘ সময় বসে রইলেন। তারপর তার মনে হলো এটা স্বপ্ন ছাড়া কিছুই নয়। বসে ঝিমাতে ঝিমাতে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমের মধ্যে আজে বাজে হয়তো স্বপ্ন দেখেছেন। তিনি হাত মুখ ধুয়ে শুয়ে পড়লেন। পরদিন তার আর এত ঘটনার কথা মনে রইল না। তার খাটের নিচে পড়ে রইল সেই আলাউদ্দিনের বিখ্যাত চেরাগটা, খাটের নিচে পড়ে রইল। তো মাসখানেক পার হয়ে গেল। তো নিশানাথ বাবুর শরীর আরো খারাপ হয়ে গেল। এখন তিনি আর হাঁটাহাঁটি করতে পারেন না। বেশিরভাগ সময় বিছানায় শুয়ে বসে থাকেন। তো এক রাতে ঘুমাতে যাবেন, তেমন সময় মশারি খাটাতে গিয়ে দেখেন একদিকের পেরেকটা আবার খুলে আসছে। পেরেক বসানোর জন্য আলাউদ্দিনের চেরাগ দিয়ে একবারে দিতেই ওই রাতের মতো হলো। তিনি শুনলেন গম্ভীর গলায় কে যেন বলছে, জনাব আপনার দাস উপস্থিত, হুকুম করুন। তো এখন নিশানাথ বাবু বলল, তুমি কে? তখন দৈত্য বলতেছে, সে কি, এর মধ্যেই ভুলে গেলেন আমি আলাউদ্দিনের চেরাগের দৈত্য। নিশানাথ বাবু বলছে, ও আচ্ছা আচ্ছা, আরেকদিন তুমি এসেছিলে। বলল জি। তো নিশানাথ বাবু বলল, আমি ভেবেছিলাম বোধহয় স্বপ্ন। আমার নিশানাথ বাবু ভেবেছিল তিনি একটা স্বপ্ন দেখেছেন। মোটেই স্বপ্ন না, আমার দিকে তাকান, তাকালেই বুঝবেন এটা সত্য। তাকালেও কিছু দেখি না রে বাবা, চোখ দুটো গেছে। দৈত্য বলতেছে, চিকিৎসা করাচ্ছেন না কেন? এবার দৈত্য বলল যে, চিকিৎসা করাচ্ছেন না কেন? তখন নিশানাথ বাবু বলল, টাকা কোথায় চিকিৎসা করার? দৈত্য বলতেছে, কি মুশকিল, আমাকে বললেই তো আমি নিয়ে আসি। যদি বলেন তো এক্ষুনি এক কলসি সোনার মোহর এনে আপনার খাটের নিচে রেখে দেই। আরে না, এত টাকা দিয়ে আমি করব কি? নিশানাথ বাবু বলল, কদিনই বা বাঁচবো, তাহলে আমাকে কোন একটা কাজ দিন। দৈত্য বলল, আমাকে একটা কাজ দিন, কাজ না করলে তো চেরাগের ভিতর যেতে পারি না। বেশ, মশারিটা খাটিয়ে দাও। তার মানে দৈত্যকে দিয়ে নিশানাথ বাবু মশারিটা লাগালেন শুধু, কিন্তু কোনো স্বর্ণ গয়না নিলেন না, কোনো টাকা পয়সা নিলেন না। দৈত্য খুব যত্ন করে মশারি খাটালো। মশারি দেখে সে খুব অবাক। ৫,০০০ বছর আগে নাকি এই জিনিস ছিল না, মানে আগে মশারি ছিল না। মানে দৈত্য মশারি দেখে নাই। মশার হাত থেকে বাঁচার জন্য মানুষ যে কায়দা বের করেছে তা দেখে দৈত্যই মুগ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার দৈত্য বলতেছে, জনাব আর কিছু করতে হবে? নিশানাথ বাবু বলছে, না, আর কি করবে, যাও, এখন অন্য কিছু করার থাকলে বলুন, করে দিচ্ছি। দৈত্য এটা বলল। তখন নিশানাথ বাবু বললেন যে, চা বানাতে পারো? জি না, জি না, চা বানাতে পারে না। তো বলছে যে, কিভাবে বানায়? দৈত্য আবার বলল। নিশানাথ বাবু বললেন, দুধ চিনি মিশিয়ে বানায়। দৈত্য বলল, না, আমি জানি না, আমাকে শিখিয়ে দিন। নিশানাথ বাবু বললেন, থাক, বাদ দাও, আমি শুয়ে পড়বো, চা খাওয়ার দরকার নেই। দৈত্য তখন মাথা নাড়তে নাড়তে বলল, আপনার মতো অদ্ভুত মানুষ জনাব আমি এর আগে দেখিনি। বলছে, কেন? নিশানাথ বাবু বলল, কেন? বলছে, আলাউদ্দিনের চেহারা খাতে পেলে সবার মাথা খারাপের মতো হয়ে যায়, কি চাইবে কি না চাইবে বুঝে উঠতে পারে না। আর আপনি কি না, কি বলতেছেন এগুলো? নিশানাথ বাবু বিছানায় শুয়ে পড়লেন। দৈত্য বলল, আমি কি আপনার মাথায় হাত বুলিয়ে দিব, তাতে ঘুমোতে আরাম হবে? নিশানাথ বাবু বলছে, আচ্ছা দাও, মাথায় হাত বুলিয়ে দাও। তার মানে দৈত্যকে দিয়ে তিনি মাথায় হাত বুলিয়ে নিলেন। এগুলো কিন্তু প্রশ্নের জন্য কাজে লাগবে। দৈত্যকে দিয়ে তিনি কি কি কাজ করিয়েছেন। তো আচ্ছা দাও। দৈত্য তখন মাথায় হাত বুলিয়ে দিল। নিশানাথ বাবু ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙলে মনে হলো আগের রাতে যা দেখেছেন সবই স্বপ্ন। আলাউদ্দিনের চেরাগ হচ্ছে রূপকথার গল্প, বাস্তবে কি তা হয়? হয় না, হওয়া সম্ভব না, এটা তিনি ভাবলেন, মনে করলেন স্বপ্ন দেখছেন। তো দুঃখে কষ্টে নিশানাথ বাবুর দিন কাটতে লাগলো। অনেক দুঃখ কষ্টে তার দিন কাটতে লাগলো। শীতের শেষে তার কষ্ট চরমে উঠল। শীত আসে, কষ্ট আরো বেশি হয়ে যায়। বিছানা ছেড়ে উঠতে পারেন না এমন অবস্থা। হোটেলের একটা ছেলে দুবেলা খাবার নিয়ে আসে, সেই খাবারও মুখে দিতে পারেন না। স্কুলের পুরনো স্যাররা মাঝে মধ্যে তাকে
দেখতে এসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। স্কুলে স্যাররা মাঝে মাঝে আসে, তাকে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আফসোস করেন, নিজেদের মধ্যে বলাবলি করেন এ যাত্রা আর টিকবে না, মানে এবার শেষ, হয়তো মারা যাবে তিনি। বেচারা বড় কষ্ট করলো। তখন তারা শিক্ষকগুলো আর কি নিজেদের মধ্যে চাঁদা তুলে ৩০০ টাকা নিশানাথ বাবুকে দিয়ে এলেন। তিনি বড় লজ্জায় পড়লেন। তিনি লজ্জা পেয়ে গেছে টাকাটা পেয়ে। কারো কাছ থেকে টাকা নিতে তার বড় লজ্জা লাগে। এক রাতে তার জ্বর খুব বাড়ল। সেই সঙ্গে পানির পিপাসায় ছটফট করতে লাগলেন। বাতের ব্যথায় এমন হয়েছে যে বিছানা ছেড়ে নামতে পারছেন না। তার মানে পানির পিপাসায় ছটফট করতে লাগলেন, আবার বাতের ব্যথা, বিছানা ছেড়ে নামতে পারলেন না। তিনি করুণ গলায় একটা পরপর বলতে লাগলেন, পানি পানি। গম্ভীর গলায় কে একজন বলল, নিন জনাব পানি। তুমি কে? নিশানাথ বাবু বলল। তখন দৈত্যটা বলে উঠল, আমি আলাউদ্দিনের চেরাগের দৈত্য। ও আচ্ছা তুমি। দৈত্য বলল, নিন আপনি খান, আমি আপনাতেই চলে এলাম। যা অবস্থা দেখছি, না এসে পারলাম না। আজকে আর ঘষা দেওয়ার প্রয়োজন হয়নি বা বাড়ি দেওয়ার প্রয়োজন হয়নি, এমনিতেই চলে আসছে। শরীরটা বড়ই খারাপ করেছে রে বাবা। দৈত্য বলতেছে, আপনি ডাক্তারের কাছে যাবেন না, টাকা পয়সা নেবেন না, আমি কি করব বলুন? নিশানাথ বাবু বলছে, তা তো ঠিকই, তুমি আর কি করবে? দৈত্য বলল যে, আপনার অবস্থা দেখে মনটা খারাপ হয়েছে, নিজ থেকে আমি আপনার জন্য একটা জিনিস এনেছি, এটা আপনাকে নিতে হবে, না নিলে খুব রাগ করব। কি জিনিস? বলছে, একটা পরশ পাথর নিয়ে এসেছি। মানে দৈত্য তার জন্য একটা পরশ পাথর নিয়ে এসেছে। সে কি? নিশানাথ বাবু বলল যে, সে কি? পরশ পাথর কি সত্যি সত্যি আছে নাকি? দৈত্য বলল, থাকবে না কেন, এই তো দেখুন, হাতে নিয়ে দেখুন। নিশানাথ বাবু পাথরটা হাতে নিলেন। পায়রার ডিমের মতো ছোট, কুচকুচে কালো একটা পাথর, অসম্ভব মসৃণ। এটাই বুঝি পরশ পাথর? তিনি প্রশ্ন করলেন। দ্বৈত তখন বলল, জি, এই পাথর ধাতব তৈরি যে কোনো জিনিসের গায়ে লাগালে সেই জিনিস সোনা হয়ে যাবে। দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি। দ্বৈত খুঁজে খুঁজে বিশাল এক বালতি নিয়ে এলো। দ্বৈত বড় একটা বালতি নিয়ে এলো। পরশ পাথর সেই বালতির গায়ে লাগাতেই কাঁচা হলুদ রঙের আভায় বালতি ঝকমক করতে লাগলো, মানে জল জল করতে লাগলো। দেখলেন? দৈত্য বলল। নিশানাথ বাবু বলল, হ্যাঁ দেখলাম, সত্যি সত্যি সোনা হয়েছে। দৈত্য বলল, হ্যাঁ সত্যি সোনা। তো নিশানাথ বাবু বললেন, এখন এই বালতি দিয়ে আমি কি করব? দৈত্য বলল, আপনি অদ্ভুত লোক, এই বালতির কত দাম এখন জানেন? এর মধ্যে আছে 20 সের সোনা, মানে 20 কেজি সোনা আছে। ইচ্ছা করলে পরশ পাথর ছুঁয়ে আপনি লক্ষ লক্ষ টন সোনা বানাতে পারেন। নিশানাথ বাবু কিছু বললেন না, চুপ করে রইলেন। দ্বৈত বলল, আলাউদ্দিনের চেরাগ যেই হাতে পায় সেই বলে পরশ পাথর এনে দেবার জন্য, কাউকে দেই না, মানে দ্বৈত কাউকে দেয় না। তখন নিশানাথ বাবু বলে, দাও না কেন? দ্বৈত বলছে যে, লোভী মানুষদের হাতে এসব দিতে নেই, এসব দিতে হয় নির্লোভ মানুষকে। কারণ নিশানাথ বাবু নির্লোভ ছিল, কোনো লোভ ছিল না তার। নিন, পরশ পাথরটা যত্ন করে রেখে দিন। নিশানাথ বাবু বললেন, আমার লাগবে না, যখন লাগবে তোমার কাছে যাইবো, মানে এটাও নাকি তার লাগবে না। নিশানাথ বাবু পাশ ফিরে শুয়ে রইলেন। পরদিন জ্বরে তিনি প্রায় অচৈতন্য হয়ে গেলেন, মানে তিনি প্রায় অজ্ঞান হয়ে গেলেন। স্কুলে স্যাররা তাকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করিয়ে দিলেন। স্কুলে স্যাররা তাকে কোথায় ভর্তি করে দিলেন? ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করে দিলেন। তো ডাক্তাররা মাথা নেড়ে বললেন, অবস্থা খুবই খারাপ, রাতটা কাটে কিনা সন্দেহ। নিশানাথ বাবু মারা গেলেন পরদিন ভোর 6টায়। ভোর 6টায় মারা গেল। মৃত্যুর আগে নান্দিনা হাই স্কুলের হেডমাস্টার সাহেবকে কানে কানে বললেন, আমার ঘরে একটা বড় বালতি আছে, ওটা আমি স্কুলকে দিলাম, আপনি মনে করে বালতিটা নিবেন। নিশ্চয়ই নেব, হেডমাস্টার বললেন। খুব দামি বালতি, এটুকু বললেন। তখন হেডমাস্টার বললেন, আপনি কথা বলবেন না, কথা বলতে আপনার কষ্ট হচ্ছে, চুপ করে শুয়ে থাকুন। কথা বলতে তার সত্যি সত্যি কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। বালতিটা যে সোনার তৈরি এটা তিনি বলে যেতে পারলেন না। হেডমাস্টার সাহেব ওই বালতি নিয়ে গেলেন। তিনি ভাবলেন, বাহ কি সুন্দর বালতি, কি চমৎকার ঝকঝকে হলুদ পেতলের বালতি, কিন্তু রংটা সুন্দর। তিনি মনে করলেন এটা হয়তো পেতলের বালতি, রংটা হলুদ আর কি, তিনি মনে করলেন এটা। দীর্ঘদিন নান্দিনা হাই স্কুলের বারান্দায় বালতিটা পড়ে রইল। বালতি ভর্তি থাকতো পানি, পানির উপর একটা মগ ভাসতো, সেই মগে করে ছাত্ররা পানি খেত। তারপর একদিন বালতিটা চুরি হয়ে গেল। কে জানে এখন সেই বালতি কোথায় আছে? এটা কিন্তু একটা কাল্পনিক কাহিনী। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় লেখক। ১৯৪৮ খ্রিস্টাব্দে নেত্রকোনায় তার জন্ম। উপন্যাস, ছোট গল্প, রম্য রচনা, ভ্রমণ কাহিনী, বৈজ্ঞানিক কল্পকাহিনী অনেক কিছু তিনি লিখেছেন। নাটক এবং চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি বিখ্যাত। হুমায়ুন আহমেদের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হলো হাস্যরস ও নাটকীয়তা। তার উল্লেখযোগ্য উপন্যাস হলো কি? নন্দিত নরকে। তার উপন্যাসগুলো নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, এইসব, দিনরাত্রি, এগুলো।
তিনি মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে লিখছেন আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জ্যোৎস্না ও জননীর গল্প। শিশুদের জন্য তিনি লিখছেন বোতল ভূত, তোমাদের জন্য ভালোবাসা, এগুলো। ২০১২ সালে হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন। তো পাঠ পরিচিতি দেখো, এটা পাঠ পরিচিতিটা তোমরা মুখস্থ করবা, গল্পটা ভালো করে পড়বা, তাহলে কিন্তু সব প্রশ্ন পারবা। তো নিশানাথ বাবু গণিতের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, চোখে কম দেখেন, স্ত্রী সন্তান বেঁচে না থাকায় তিনি নিঃসঙ্গ একজন মানুষ। একদিন তার সেরা চটির পেরেক উঁচু হয়ে যাওয়ায় চটি জোড়া ব্যবহারে অসুবিধা হচ্ছিল। পরে ঘরের জঞ্জাল থেকে তিনি একটা ধাতব পুরনো চেরাক খুঁজে পেয়ে সেটা দিয়ে জুতাতে বাড়ি দিতেই আলাউদ্দিনের দৈত্য এসে হাজির হয়। নিশানাথ বাবু চাইলেই দৈত্যের কাছ থেকে মূল্যবান অনেক কিছু পেতে পারতেন, কিন্তু তিনি কিছুই চাননি। সম্পদের লোভ তাকে স্পর্শ করেনি। গুরুত্বপূর্ণ জিনিস সেটা। তিনি দৈত্যের কাছ থেকে কোনো বাড়তি সুবিধা নিতে রাজি নন। তার প্রাক্তন সহকর্মীরা চাঁদা তুলে তাকে সাহায্য করে। সে টাকা নিতেও তিনি লজ্জা পান। দৈত্য স্বেচ্ছায় নিশানাথ বাবুকে পরশপত্র দিতে চায়। তা গ্রহণেও তিনি অস্বীকৃতি জানান। এই গল্পে হুমায়ূন আহমেদ আরব্য রজনীর গল্পের দৈত্য চরিত্রের সঙ্গে বাংলাদেশের একজন সাধারণ শিক্ষকের সম্পর্ক দেখান। লেখকের কল্পনা প্রতিভা এবং প্রকাশভঙ্গির নৈপুণ্য মানে দক্ষতা, নৈপুণ্যে মানে দক্ষতায় গল্পে উঠে এসেছে একজন নির্লোভ মানুষের ছবি। দারিদ্র্যে যিনি কষ্ট ভোগ করলেও থেকেছেন লোভহীন ও মহৎ। মনুষ্যত্বের প্রবল শক্তি এ গল্পে দারিদ্র্যকে পরাজিত করেছে। গল্পটি আমাদের আত্মসম্মানবোধ, নির্লোভ মানসিকতা ও মহত্বের শিক্ষা দেয়। খুবই ইম্পর্টেন্ট কথা এগুলো, হ্যাঁ? আমাদের আত্মসম্মানবোধ, নির্লোভ মানসিকতা এবং মহানুভবতার শিক্ষা দেয়। তাহলে এখানে শব্দার্থগুলো আছে, আমরা কিন্তু পড়ার সময় শব্দার্থগুলো বলেছিলাম। তো তোমরা এগুলো দেখে নিতে পারো। তাহলে কি হলো? এখানে দেখো ২ টা বর্ণনামূলক প্রশ্ন আছে। ওকে? তাহলে তোমরা এই বর্ণনামূলক প্রশ্ন ২ টা পড়ে ফেলবা। তোমাদের গাইড যাদের আছে সেখানে হয়তো প্রশ্নগুলো আছে। আর যাদের প্রশ্ন দরকার তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবা। তাহলে কিন্তু আমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিব। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।